आईना बंद तो खुद का खुद के आगे, जो कल करके पछता रहा है उसे करना इसके आगे। ইমরানের যেমন ডিপ্রেশন থেকে চলে গেছে নেশায়, সেটাকে একমাত্র সম্ভব হয়েছে আমার ডাক্তারের সাহায্যে। নাহলে হয়তো আমি ইমরান আমার হাত ধরতে পারতেন আর আমি ইমরানের হাত ধরতে পারতাম, যেটা আমি ইমরানের ক্ষেত্রে করেছি। ওর নেশাটা হচ্ছে শুধুমাত্র নেশা নয়, এটা একটা ক্লিনিক্যাল ইমব্যালেন্স। ওই যে আমাকে রেসপেক্ট পেতে হবে, ওই যে খিদেটা এখনো আছে, আজও আমি রেসপেক্ট খুঁজছি। আমি যে মানুষ না, আমায় কেন রেসপেক্ট দেবে? ওয়েন ওই রেসপেক্ট না পেতে পেতে যে বটম ইস হিট করে, নো আই হ্যাভ টু মেক মাই সেলফ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট পার্সন। টিয়ার্স শুড বি টিয়ার্স অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, বাট এসে উইক নেই, উইক থাকলে চলবে না, শক্ত হতে হবে, স্ট্রং। আমার ছেলের ক্রাইসিস, আমি আসছি সাইকোলজিস্টের কাছে, এই বাচ্চাটার কি ক্রাইসিস? তখন বুঝতাম যে ও রেগে যায়, ও পড়তে চায় না, ওর বাবা মার ওকে নিয়ে অনেক যন্ত্রণা। তো ওটাও একটা মানসিক রোগের একটা অংশ। তোমার এই যে ঝগড়াটা, এই যে তোমার যে সাফোকেশনটা, তোমার অ্যাডিকশনটা, এটার উপর আমরা একটা বই বানাতে চাই, মাই নেম ইজ ইমরান। সেটার নাম হবে এমনি মাই নেম ইজ ইমরানটা এমন একটা ডকুমেন্টারি যেটা একদম ট্রু স্টোরি, যেখানে একজন ডাক্তার আছে, এটা অসুখটা কি করে নেশাটা হয় উনি বলেছেন। একজন সাইকোলজিস্ট আছেন, সে বলেছেন যে কেন এই তারতম্যটা মাত্র, এটা উনি বলেছেন। এবং রিহাবের ফাউন্ডার উনিও আছেন, উনি বলেছেন রিহাবে কি টেকনিক শেখানো হয় যেখান থেকে একটা নেশাগ্রস্ত মানুষ বেরিয়ে আসতে পারে। এবং নেশাকে দূরে রাখার একটাই রাস্তা হচ্ছে আপনার মধ্যে যে আর্ট বা প্যাশন বা যা ট্যালেন্ট আছে ওইটাকে পারসিউ করুন, ওইটাতে আরও বেশি কাজ করুন, আরও বেশি নিজেকে ইনভলভ করুন, নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করুন নেশা থেকে। এবং আস্তে আস্তে যেই আপনি অ্যাচিভমেন্টস পাবেন আপনার কাজ দ্বারা, অটোমেটিকলি আপনার কনফিডেন্সটা বাড়বে, তখন আপনার জন্য কাজটা উইল বি আ প্রায়োরিটি, নট নেশা। আজকে নিউ লাইট ইমরান যে শো, সেই শোয়ের আমরা আবার আরেকটা অন্য পর্বে এসে গেছি। আজকে আমরা কথা বলবো ইমরানের সঙ্গে। ইমরানের কয়েকদিন আগেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কাশ্মীরে হয়, সেই ফিল্ম ফেস্টিভ্যালে তার একটা মুভি পার্টিসিপেন্ট হয় এবং মুভিটা সিলেক্ট হয়, সেই মুভি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, একটি ছেলে ইমরান শুধু তার নাম নয়, ইমরান সে একজন যোদ্ধা। পৃথিবীতে সব থেকে বড় বিষয় হলো কোনো নেশা, সেই নেশা থেকে মুক্তি পাওয়া। যে নেশাতে সে বিভোর থাকতো, যে নেশায় তাকে বারবার রিহ্যাবে যেতে বাধ্য করত, সেই ইমরান আজকে সফলভাবে নেশা থেকে মুক্তি পেয়ে তার মুভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হচ্ছে, এটাই অনেক পাওয়ার। আপনারা যারা অনেকেই নেশা করছেন, বর্তমান আমাদের যে জেনজি ছেলে মেয়েরা, তারা অনেকেই নেশায় আকৃষ্ট। আমরা চাই আপনারা নেশা থেকে বেরিয়ে আসুন, আপনার জীবনকে সুন্দরভাবে আপনার বাবা মার সঙ্গে বাঁচুন। আজকে আমরা কথা বলবো সেই ইমরানের সঙ্গে। ইমরান ভাই, আমার একটা প্রশ্ন, যে আপনার এই মুভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হলো, আপনার কি মনে হচ্ছে? সুমন দা, অনেস্টলি আম্মা যখন দিল সোয়াইপ করতে গিয়ে বললো কি কাশ্মীরে ওয়ার্ল্ড কাশ্মীর ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তো সঙ্গে সঙ্গে আমি পুরো একদম একটা বাচ্চা যেমন হ্যাপি হয়ে যায়, আমি হ্যাপি হয়ে গিয়ে বললাম আমি যাবো আম্মা, আই ওয়ান্ট টু গো টু কাশ্মীর। সঙ্গে সঙ্গে বসে টিকিটও বুক করলাম, ওখানে আমাদের চেনাশোনা আছেন ইকবাল ভাই, শাবির ভাই, ফ্যামিলির মতো। এবং মাই নেম ইজ ইমরান হ্যাজ বিন ডাইরেক্টেড বাই স্যার অভিষেক গাঙ্গুলি, যিনি ডাইরেক্টর। আর 2020-তে যখন স্যার আমাকে বলেছিলেন কি ইমরান তোমরা এই যে লড়াই তোমার এই যে ঝগড়াটা, এই যে তোমার যে সাফোকেশনটা, তোমার অ্যাডিকশনটা, এইটার উপর আমরা একটা বই বানাতে চাই, মাই নেম ইজ ইমরান সেটার নাম হবে। এবং সেখানে তোমার থেকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমার কেন, তোমার কি ফিলিংস, প্লাস এইটাও তোমার কবিতা তুমি বলবে। তো আমার জন্য এটা অনেক বেশি বড় একটা টাস্ক ছিল ওই মুহূর্তে, বিকজ আই ওয়াজ 2020 আই ওয়াজ ব্রোকেন, আই ওয়াজ ভেরি উইক, আমার কোনো কিছু করতে ইচ্ছে করতাম, ওই পড়ে থাকতে ইচ্ছে। ওই সময় একটা পুরো মুভি করা, ওঠা সাথে আমি আম্মা গিয়ে বললাম আম্মা আমি এটা করতে পারবো। লাস্ট মোমেন্টে আম্মা বলছে সবাই চলে এসছে, অভিষেক স্যার চলে এসছে, পু আসছে তোমার জন্য, আর তুমি বলছো তুমি পড়বে না।
You have to do it. ঠিক। That is how I did this, Shumanda. My name is Amiran. আমাদের বাড়িতেই শুট হলো। তারপরে কাশ্মীর ফিল্ম ফেস্টিভ্যালে 2023 পর থেকে তারা মুভিজ অ্যাকসেপ্ট করছিলেন, 2020 না। অভিষেক গাঙ্গুলি ওখানকার যিনি হেড মুশতাক স্যার, কাশ্মীর was wonderful. It is heaven. Because when I saw Tagore Hall in Kashmir, Rabindranath Tagore everywhere in the hall, everywhere. ওনার ছবি সব জায়গায়। এবং আসল ওই ফাউন্ডেশন স্টোনটা ওখানে দেখেছি, কেউ টাচ করেনি কাশ্মীরে। ভিতরে I met মুশতাক স্যার, মেহরুন্নিসা ম্যাম, they were all huge personality. They were deeply concerned about the drug issue in Kashmir which is happening. আপনি যদি একটু ওই মুভির মধ্যে যে একটা ছেলে ড্রাগে আসক্ত বা বিভিন্ন ধরনের নেশা হয়, তারা আকৃষ্ট, এই মুভিটা কি দেখলে পারে তারা সেই ড্রাগ থেকে মানে মোটামুটি মুক্তি পেতে পারে আপনার মনে হয়? মুক্তি তো পেতে পারে না, ইন্সপিরেশন পেতে পারে। ওই মুভির মধ্যে আমি যে সত্যটা বলেছি। মুভির মধ্যে কি আছে? মুভির মধ্যে আপনার মুভির মধ্যে প্রচুর শের শায়রি যেটা আমি লিখেছি, মানে আমার বেস্ট অফ দ্য শায়রিজ আর দেয়ার ইন দ্যাট মুভি মাই নেম ইজ ইমরান। সেই ওরকম শায়রি থেকে একটা শায়রি শোনাতে পারবেন? অবশ্যই, যেটা আমারও শুনতে চাই, ফেভারিট সুমন দাও, আম্মা খুব পছন্দ করে শায়রিটা, ওইটাই শোনাবো সবাইকে, আমার দর্শক বন্ধুদেরকে এবং এখানে সবাই যারা আছেন তাদেরকে। এটা উর্দুতে। सीधे रास्ते के साथ गलियों को ना जोड़, वरना फिर से भटक जाएगा। हिम्मत के साथ डर को ना तोल, वरना फिर से भटक जाएगा। आईना बन तू खुद का खुद के आगे, जो कल करके पछता रहा है उसे करना इसके आगे। मुश्किल तो पहले भी कुछ नहीं था, तूने खुद को खुद के लिए मुश्किल बना दिया। अब जब तूफान आ ही गया है तो फिर डरना कैसा। मैंने कहा था सीधे रास्ते के साथ गलियों को न जोड़, वरना फिर से भटक जाएगा। तूने खुद को गिराया है अपनी बातों से, और न जाने औरों के बातों से भी, न जाने क्या क्या समझ बैठा तू खुद को उसके आगे। अब जब लगी है दिल में, जब गिर गया है तो नाम याद आ गया, कहता है चल लेगा उसके भरोसे। मैंने कहा था मेरे दोस्त सीधे रास्ते के साथ गलियों को न जोड़, वरना फिर से भटक जाएगा। हिम्मत के साथ डर को कभी मत तोल, वरना फिर से भटक जाए। বাহ বাহ বাহ, কি সুন্দর তার শায়েরি। সে একজন আর্টিস্ট, কলাকার। তার শায়েরি শুনে আমারই নিজেকে মনে হচ্ছে যে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আপনারাও যারা নেশা করেন, বিভিন্নভাবে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত, বা আপনার পরিবারের কেউ, বাড়ির কেউ, বা গ্রামবাসী কেউ, বা আপনার প্রতিবেশী কেউ, আপনারা চেষ্টা করুন তাকে নেশা থেকে বের করা। কারণ নেশা করে কখনোই পৃথিবীতে সব থেকে দামি হচ্ছে আপনার জীবন। এই পৃথিবীর সব থেকে অমূল্য সম্পদ জীবন। আপনার জীবনে এই জীবন আর ফিরে পাবেন না। তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে ভালোভাবে বাঁচা। কারণ শুধু আপনি যে জন্ম নিয়েছেন আপনার জন্য, এরকম কিন্তু কিছু নয়। আপনার সফলতার ভাগিদার কিন্তু অনেকেই। তো আমরা চাইছি ইমরান ভাইয়ের মুখ থেকে শুনতে যে আপনি যখন এই জার্নিটা আপনার শুরু হলো যে না, আমাকে নেশা থেকে মুক্তি পেতে হবে, এই ইন্সপায়ারিংটা কোথা থেকে এলো? মানে কিভাবে যে না আমার তো, কারণ অনেক সময় অনেক লোক যখন ওর ভিতরে ডুবে যায়, ওটা একটা সাগর, একটা নেশার সাগরে যখন ডুবে গেল, তো সেই সাগর থেকে উঠে আসা কিন্তু খুব টাফ। সেক্ষেত্রে আপনি কিভাবে ভাবলেন যে না, আপনাকে বেরোতে হবে? অনেস্টলি সুমনদা, একটা ওয়ার্ড আমাকে একদম ভিতর থেকে মানে এনলাইটেন্ড করলো, অ্যান্ড দ্যাট ওয়ার্ড ইজ রেসপেক্ট। যখন সমাজে দেখছিলাম সবাই কিছু না কিছু, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ খুব ভালো একটা পোস্টে জব করছে, আমি কেউ না। আর যখন আমার সঙ্গে কেউ দেখা করতো, মানে এত থাক, রেসপেক্ট পেতাম না, কোথাও রেসপেক্ট পেতাম না, নিজের মধ্যেও রেসপেক্ট পেতাম না। তো ওখান থেকে এই যে চেষ্টা, কি আমাকে গড যে ট্যালেন্ট দিয়েছে, ওখান থেকে ইফ আই ক্যান মেক আ ওয়ে টু আর্ন মানি, টু হ্যাভ আ নেম, হ্যাভ রেসপেক্ট। ওই ব্যান্ডসের জন্য তখন গান লেখা, মামার ওখানে লাইভ বান স্টুডিওতে কাজ করা, স্টেজ অ্যাঙ্কারিং করা, ভয়েস ওভার্স করা। কিছু ব্যান্ডস আছে যারা ভাইয়ের মতন, হামসুফি, সোরাতমা, অর্কো ইজ মাই ফার্স্ট ব্যান্ড হ্যান্ড, যেটা আমি ধরেছিলাম।
মামা স্যার সুপ্রতীক ঘোষ। তো ওই যে আমাকে রেসপেক্ট পেতে হবে, ওই যে খিদেটা এখনো আছে, আজও আমি রেসপেক্ট খুঁজছি। যখনই কেউ রেসপেক্ট দেয় না, মনটা একদম ভেঙে যায়। আমি কি মানুষ না? আমায় কেন রেসপেক্ট দেবে? আমি তাকে রেসপেক্ট দিচ্ছি, আমি তো সেই আশাটাই করবো সে আমাকে রেসপেক্ট করুক। ওই রেসপেক্ট না পেতে পেতে যে বটম ইস হিট করে, নো, আই হ্যাভ টু মেক মাই সেলফ অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পার্সন। As an individual, I have to be strong no matter what. I cannot be weak. Yes, we can be weak. There are moments you cry, but those tears should be tears of joy and happiness. But ऐसे weak नहीं, weak থাকলে চলবে না, শক্ত হতে হবে, strong. গ্রেট গ্রেট। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমরাও অনেক পড়াশোনা করেছি, যাই কিছু পড়েছি সেখানে বুঝতে পেরেছি প্রত্যেকটা লোকের জীবনে মিনিং আছে। আপনি বাঁচতে হবে, আপনাকে নেশা থেকে মুক্তি পেতে হবে, আপনাকে বাঁচতে হবে, তার কারণ হচ্ছে আপনার মা, আপনার পরিবার আপনার জন্য তাকিয়ে আছে। আমরা এই যুদ্ধের, এই যে ইমরানের যুদ্ধ, এটা কিন্তু এক ধরনের বিরাট বড় যুদ্ধে, এই যুদ্ধের সব থেকে বড় যে ভূমিকা রেখেছে ওনার মা। তিনাকেও আমরা আপনাদের সামনে কিছুক্ষণে নিয়ে আসছি, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন পুরো অবধি, শেষ অবধি, কারণ তার ভেতরটা কেমন ছিল, সে কিভাবে তাকে উদ্বুদ্ধ করেছিল যে এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে একটা নর্মাল সাধারণ জীবনযাপন করে তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। একটা জিনিস ভাবুন, যে ছেলে সারাদিন নেশার সমুদ্রে ডুবে থাকতো, সেই ছেলে মুভি আজকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। এটা শুধু তার নয়, তার মায়ের জন্য বড় একটা প্রাপ্তি। আপনি যে নষ্ট হয়ে যাচ্ছেন, আপনাকে নষ্ট হলে চলবে না, কারণ আপনার জন্য আপনার মা অপেক্ষা করছে, আপনার পরিবার অপেক্ষা করে বসে আছে। তো আপনাকেও এখান থেকে বেরোতে হবে, যে করে হোক না কেন। আমাদের প্রধান উদ্দেশ্য পৃথিবীর কেউ নেশায় যেন ডুবে না থাকে। যাই হোক ইমরান ভাই, আমরা একেবারে শেষের দিকে এসে গেছি, আমরা আজকে পডকাস্ট বেশি বড় করব না। তো ইমরান ভাইয়ের মুখে শেষ আমরা এটুকু শুনতে চাই যে ইমরান ভাই, যারা বর্তমানে, আপনি আগেও বলেছেন এক দুবার, কিন্তু আমরা আজকে একটু জিস্ট শর্টে আপনি একটু দর্শকদেরকে বলুন যে তারা কিভাবে নিজেকে নেশা থেকে দূরে রাখবে। নেশাকে দূরে রাখার একটাই রাস্তা হচ্ছে আপনার মধ্যে যে আর্ট বা প্যাশন বা যা ট্যালেন্ট আছে ওইটাকে পারসিউ করুন, ওইটাতে আরও বেশি কাজ করুন, আরও বেশি নিজেকে ইনভলভ করুন, নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করুন নেশা থেকে। এবং আস্তে আস্তে যেই আপনি অ্যাচিভমেন্টস পাবেন আপনার কাজ দ্বারা, অটোমেটিকলি আপনার কনফিডেন্সটা বাড়বে, তখন আপনার জন্য কাজটা উইল বি আ প্রায়োরিটি, নট নেশা। তাহলে সবাই ভালো থাকবেন। আমরা এখন আমাদের এই পডকাস্টের আমাদের আর একজন সহযোদ্ধা, ইমরানের সহযোদ্ধা, ওনার মায়ের সঙ্গে আমরা কিছু কথা বলবো। আমরা এখন একেবারে পেয়ে গেছি, আমরা এতক্ষণ কথা বললাম ইমরানের সঙ্গে। ইমরানের যে নেশা থেকে মুক্তি পেয়েছে, তার সব থেকে বড় অবদান হচ্ছে তার মায়ের। আপনারাও যারা পরিবারের অংশ, আপনাদের বাড়ির যদি কেউ নেশা করে, আপনারা তাদেরকে দূরে ঠেলে দেবেন না, তাদেরকে খারাপ কথা বলবেন না, তাদেরকে নেশা থেকে বের করতে হবে। কিভাবে বের করবেন, পরিবারের কি ভূমিকা হওয়া উচিত, আমরা এই বিষয়ে কথা বলবো। আমি ওনাকে আন্টি বলি। তো আপনার কথা হচ্ছে আন্টি, আমি একটা জিনিস জানতে চাই যে যারা পরিবার, এই পরিবার কিভাবে, যখন একটা তার পরিবারের ছেলে বা সন্তান নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তখন পরিবারের ভূমিকা কি হওয়া উচিত? প্রথমে আপনাকে নমস্কার, দর্শকদের নমস্কার। আমার মনে হয় যে যখন কোনো পরিবারের একজন সদস্য নেশাগ্রস্ত হন বা সম্মুখীন হন ওরকম কোনো নেশাগ্রস্ত দ্রব্যের সাথে, তখন সব থেকে আগে যেটা বুঝতে পারে দুটো মানুষ, একটা হচ্ছে তার মা এবং তার বন্ধু বান্ধব, তারা তার সব থেকে কাছের হয়। তো কোনো কারণে যদি মা আগে জানতে পারে, তাহলে মাকে বুঝতে হবে নেশাটা কি ধরনের নেশা, এবং এটাকে যদি সে সামলাতে না পারে, তাহলে পরে তাকে সাহায্য নিতে হবে কার, যারা এর বিশেষজ্ঞ, না নেশা মুক্তির যারা বিশেষজ্ঞ, যেটাকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি। এবং এটার কিছু কিছু সেশন থাকে, যে নেশাগ্রস্ত হতে চলেছে বা নেশায় আসক্ত, সে অনেক কথা মা, ভাই, বোন, বন্ধু বান্ধবের সাথে বলতে চায় না, লুকিয়ে রাখতে চায়। তখন আরেকজনের ভূমিকা এতে থাকে, সেটা হচ্ছে সাইকোলজিস্ট, যে 1-to-1 কথা বলে যে নেশাগ্রস্ততার সাথে, এবং তার নানা রকম প্রশ্ন করে। সেখানে তারা দুজনেই ওপেন আপ হয়। যে নেশাগ্রস্ত, সে অনেক কিছু বলে যা সে তার মাকে বলে না, তার বন্ধুদের বলে না।
তো এই যে কথা বলার যে একটা প্রবণতা, আরেকজনের সাথে ঢাক করার যে প্রবণতা, এটা প্রথম ধাপ। তখন যে সাইকোলজিস্ট সে তখন আমাদের মানে ছেলে এবং মায়ের আলাদা আলাদা সেশন নেয় এবং নিয়ে জানতে চায় যে এটা কোথা থেকে শুরু। আমি আমার অসুবিধে বলি এবং সে তখন আমাকে একটা প্রশিক্ষণ দেন যে আমি কিভাবে তাকে প্রথম যে তার পরিবেশ, সেটা হচ্ছে বাড়ি, সেটা কিভাবে ঠিক করব। এবং যদি এই নেশাটা এমন চরম অবস্থায় পৌঁছে যেটা বাড়িতে ঠিক করা সম্ভব না, তখন আমি ডাক্তারের সাহায্য নেব এবং ডাক্তার যেভাবে বলবেন সেই মতন চলার চেষ্টা করবো, যেটা আমি ইমরানের ক্ষেত্রে করেছি। আমি যখন বুঝতে পারলাম যে ওর নেশাটা হচ্ছে শুধুমাত্র নেশা নয়, এটা একটা ক্লিনিক্যাল ইমব্যালেন্স, যেটা ব্রেনে একটা সল্ট থাকে যার নাম হচ্ছে লিথিয়াম, সেটা যদি কমে যায়, মানে ধরুন তার মোটামুটি অ্যাভারেজ হচ্ছে 0.60 থেকে 100, যখন সেটা 35-40-এ নেমে যায়, মানে 0.35-40-তে নেমে আসে, মানে এটার ইভ্যালুয়েশন হয় ব্লাড টেস্টের মাধ্যমে, তখন একদম ডিপ্রেসিভ ফেজ হয়ে যায়। এবং ডিপ্রেসিভ ফেজ যখন হয়ে যায় তখন তার মনে হয় যে শুয়ে থাকি, নেশা করি। সেটা কিন্তু আমরা যারা এটা নিয়ে পড়াশোনা করিনি বা আমাদের যদি শেখানো না হয়, আমরা কিন্তু এটা জানি না এটা মানে এটার মাত্রাটা কোথা থেকে কতটা শুরু আর কতটা শেষ। তো এবার যদি তার 100-র উপরে হয়ে যায় লিথিয়াম, তাহলে সেটা হাইপার ম্যানিক ফেজ। তখন সে কি করে, ঝগড়া করে, চেঁচামেচি করে, জিনিসপত্র ভাঙে, খুব মানে রাগান্বিত আচরণ, যেটাকে বাড়িতে ম্যানেজ করা যায় না, যেটাকে আমরা বলি অ্যাঙ্গার ক্রাইসিস। অনেক বাচ্চাদেরও এই ক্রাইসিসটা আছে। যখন আমি ইমরানকে নিয়ে যেতাম ডাক্তারের কাছে, তখন দেখতাম ক্লাস 5-6-এর বাচ্চারা আসছে, কি ব্যাপার এইটুকু। আমি ভাবতাম আমার ছেলের ক্রাইসিস, আমি আসছি সাইকোলজিস্টের কাছে, এই বাচ্চাটার কি ক্রাইসিস। তখন বুঝতাম যে ও রেগে যায়, ও পড়তে চায় না, ওর বাবা মার ওকে নিয়ে অনেক যন্ত্রণা। তো ওটাও একটা মানে মানসিক রোগের একটা অংশ। ইমরানের যেমন মানে ডিপ্রেশন থেকে চলে গেছে নেশায়, সেটাকে একমাত্র সম্ভব হয়েছে আমার ডাক্তারের সাহায্যে। নাহলে হয়তো আমি ইমরান আমার হাত ধরতে পারতেন আর আমি ইমরানের হাত ধরতে পারতাম। কিন্তু আমার যেটা মেন একদম প্রধান জানার বিষয়, ডাক্তারের কাছে পরামর্শ নেবে সব ঠিক আছে, বাট একজন মায়ের ভূমিকা তখন কি হবে? মা তার সাথে কিরকম আচরণ করবে, কি ধরনের কথাবার্তা বলবে, তাকে কিভাবে ম্যানেজ করবে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি যে কি হয়, আমরা যে সমাজে বাস করি, সমাজটা তো আমাদের মতো করে না, আমরা সমাজের মতন করে হওয়ার চেষ্টা করি। তো সেইখানটাতে তখন মনে হয় যে আমরা বোধহয় বুঝতে পারি না যে যে নেশা করছে না তাকে বুঝতে পারি না বা বুঝতে চাই না, বা সামাজিক একটা প্রেশার থাকে যে ও কি বলবে, ও কি বলবে, ও কেন এরকম করছে। কিন্তু এটা একটা এমন পরিস্থিতি যেটা একমাত্র মাই পারবেন, বা যে সব থেকে কাছে থাকবেন সেই পারবেন সামাল দিতে। প্রথম যেটা হবে বাড়ির পরিবেশ। একটু আগে ইমরান বলেছেন যে রেসপেক্ট। তো সে যখন দেখছেন যে তার বড় ভাই একটা ভালো চাকরি করছে, রেসপেক্ট, বোন চাকরি করছে, রেসপেক্ট, তার আশেপাশের খুঁড়তুতে মামাতো পিসতুতে ভাই বোনরা একটা জায়গায় পৌঁছে গেছে, রেসপেক্ট, সেখানে ও যে কারণেই নেশাগ্রস্ত হোক সে কারণে ও রেসপেক্টটা হারাচ্ছে। সেখানে যদি তার জন্মদাত্রী মাও তাকে রেসপেক্টটা না দেয়, বা ইমিডিয়েটলি যে ধরুন কাজের মানুষরা বাড়িতে থাকে তারাও তাকে রেসপেক্ট দিচ্ছে না, তো এই জায়গাগুলো না খুব ছোট ছোট গ্রন্থি, যেগুলোকে একদম মানে ছুঁচ দিয়ে আমরা যেরকম ছিদ্রগুলো সেলাই করি, মানে ড্যামেজ রিপেয়ার করি, তেমনি করে পরিবেশ রিপেয়ার করতে হয়, যে যাতে ইমরান সম্মান পায়, তার মর্যাদার জায়গাটা ফিরে পায়। কোথাও একটা স্পার্ক দরকার, সেটা বাড়ির থেকে হোক, সেটা বন্ধু হোক। যেমন আমি আজকে যে জায়গায় এসছি, সুমন ভাই আপনি যে উদ্যোগটা নিয়েছেন এই মানসিক রোগের কিভাবে সে বেরিয়ে আসবে, আমি আপনাকে সাধুবাদ জানাই। এটাও কিন্তু একটা ইমরানের জীবনের স্পার্ক। প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ কাউকে থাকতেই হবে এরকম একটা মানুষের পাশে দাঁড়িয়ে হাতটা বাড়াতে, যেখান থেকে ওর বেঁচে থাকার রসদটা পায়। নাহলে এই ধরনের যাদের মানসিকতা থাকে না, তারা সবসময় গিভ আপ করতে চায়। সেটা নানা রকম ছুতোই হোক, নানা রকম ভাবে হোক, তারা গিভ আপ করে। তো আজকালকার যুগে এটা অনেক বেশি, আমেরিকায় বিদেশে তো এটা তো ঘরে ঘরে হচ্ছে। কিন্তু আমরা যেহেতু এশিয়ার মানুষজন, আমাদের মানসিকতা অনেক বেশি নম্র, অনেক বেশি। তো আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ইমরানের মতন যারা আছেন, কষ্ট পাচ্ছেন, তারা যেন লড়াই করে এর থেকে বেরিয়ে আসেন, এটাই আমার। এবং তাদের বাবা মাদের এটা উদ্যোগ, এগিয়ে আসতে হবে, ভাই বোনকে এগিয়ে আসতে হবে, বন্ধু বান্ধবের এগিয়ে আসতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। তার মানে আপনারা বুঝতেই পারলেন যে এটা এক ধরনের রোগ। যদি কেউ এই ধরনের কোনোভাবে নেশায়
ডুবে যায় বা নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে তার সঙ্গে কিন্তু উল্টে সে হয়তো ঝামেলা করছে, সে হয়তো উত্তেজিত হচ্ছে, রাগান্বিত হচ্ছে, সে মতো পরিস্থিতি তার সাথে আপনারাও কিন্তু রেগে গেলে চলবে না। আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝে, তাকে রেসপেক্ট দিয়ে ভালোভাবে বুঝিয়ে তাকে বোঝাতে হবে। সে অবশ্যই তারপরে আপনারা ডাক্তারের সঙ্গে আলোচনা করুন, সাইকিয়াট্রিস্টের সঙ্গে পরামর্শ করুন। অবশ্যই সে নেশা থেকে বেরিয়ে আসবে। আমরা চাই এই পৃথিবী একটা সুন্দর শান্তির পৃথিবী হোক। এই পৃথিবী কোনো বাচ্চা, কোনো পরিবার যেন এই নেশাগ্রস্তর কেউ না থাকে, সুখে শান্তিতে বসবাস করে, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আপনারা আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। কারণ এই বিষয়টা অনেকেই হয়তো কেউ তার পরিবারের নেশাগ্রস্ত নয়, কিন্তু তাও সে যদি বিষয়গুলো জেনে থাকে তাহলে তার ভবিষ্যতে কাজে লাগবে। এই জন্যই আমি চাই এই ভিডিওটি সকলের কাছে পৌঁছাক। এবং মাই নেম ইজ ইমরান যে সিনেমা 19 মিনিটের ডকুমেন্টারি, এটা ধরে নিন একটা আমরা যখন এইচএস পরীক্ষা দিতাম দেখবেন ওটা এবিটিএ টেস্ট পেপার হতো, মানে খুব কমন কোয়েশ্চেন্স গুলোকে সলভ করতে হতো যে আগামী পরীক্ষায় আমরা যেগুলো যাতে আমরা আনসার গুলো দিতে পারি। এমনি মাই নেম ইজ ইমরানটা এমন একটা ডকুমেন্টারি যেটা একদম ট্রু স্টোরি, যেখানে একজন ডাক্তার আছেন, সেও ইমরানকে দেখেছেন এবং এটা অসুখটা কি কি করে নেশাটা হয় উনি বলেছেন। একজন সাইকোলজিস্ট আছেন, সে বলেছেন যে কেন এই তারতম্যটা মাত্র মানসিকতাটা কেন উঁচু নিচু হয়, এটা উনি বলেছেন। এবং রিহাবের ফাউন্ডার উনিও আছেন, উনি বলেছেন রিহাবে কি কি টেকনিক শেখানো হয় যেখান থেকে একটা নেশাগ্রস্ত মানুষ বেরিয়ে আসতে পারে। এবং ইমরান নিজে ও কষ্টও পাচ্ছে অথচ ও কবিতাও লিখছে। তো একটা মানুষের দুটো সত্তা কাজ করে, একটা তো তার নেশার সত্তা কাজ করছে, আরেকটা তার ক্রিয়েটিভ সত্তা কাজ করছে। তো একটা মানুষের মধ্যে অনেক কিছু আছে, তাকে তার বিকাশ ঘটাতে হবে। তো এটা একটা স্যাম্পল বলতে পারো, একটা এবিটিএ টেস্ট পেপার ফর এভরিবডি হু ইজ ফাইটিং ফর মেন্টাল হেলথ। একদম ঠিক কথা, আপনার কথার সঙ্গে আমিও সহমত। আপনারা সবাই ভালো থাকবে। আর আপনারাও যারা মাই নেম ইজ ইমরান মুভিটি দেখতে চান, আমরা কমেন্ট বক্সে মুভির লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে আপনারা মুভিটি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।